নতুন রাতের বাংলাদেশের আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি শাইল ইসলাম। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। রাজনীতির মতো পথ ভুলে এক কাতারে যাতে শ্রদ্ধার অর্ঘ্য পৌঁছে যাক প্রজন্ম থেকে প্রজন্মে। এই দিনে মারা হচ্ছিল, তাই জন্য তাদেরকে আমরা শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছি। রাষ্ট্রের কিছু সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা লড়াই করছি। বুদ্ধিজীবীতে আসে ফুল নিয়ে তাদেরকে সম্মান করে যায়। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে উৎসব আয়োজনে উন্মুখ পুরো দেশ। কাল থেকে আসবেন বিদেশি অতিথিরা, থাকছে নিশ্চিত নিরাপত্তা। আদালতে জমা দেয়া ৬টি নথিতে খালেদা জিয়ার জন্ম তারিখ ৩টি, রিটের ওপর শুনানি আগামীকাল। নির্বাচন কমিশন গঠন নিয়ে ২০ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপ। আগামী বছর ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান ইসির মেয়াদ। বগুড়ার সান্তাহারে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু। পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ টেস্ট। আমার ভাই স্বামী দুইজনে এই জায়গায় চাকরি করে, স্বামী ফরিদপুর চাকরি হয়ে গেছে, ওয়ান টাইমে প্লেট নিয়ে। আমার একমাত্র সেতে ছেলে ছিল বাবা রে। বনানীতে বেপরোয়া গাড়ির চাপায় আহত বাবার বিচার চাইতে গিয়ে অসহায় পুলিশ সার্জেন্ট। অভিযুক্ত ব্যক্তি বিচারপতির ছেলে হয়, মামলা না নেওয়ার অভিযোগ। প্রভাবশালী ব্যক্তির সন্তান হওয়াতে সেক্ষেত্রে দেখা গেছে যে ন্যায় বিচারের জন্য দৌড়াচ্ছি, বাট আমি নিজেই সন্দিহান আমি কি ন্যায় বিচার পাবো কিনা। সারের কৃত্রিম সংকটে বিপাকে কৃষক। কয়েক জেলায় মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগ স্বীকার করলেন দুই মন্ত্রীও। এছাড়াও রাতের বাংলাদেশে আরো যা থাকছে। এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি হকিতে কাল শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মাঠে নামার আগেই হাল ছেড়ে দিয়েছেন স্বাগতিক অধিনায়ক। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় বুদ্ধিজীবী হত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানান নেতারা। বেঁচে থাকলে চারপাশে আলো ছড়াতেন শহীদ বুদ্ধিজীবীরা। তাদের অনেকেই এখন শায়িত মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, কেউ সারা দেশের বিভিন্ন স্থানে। ভোরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে উন্মুক্ত করে দেয়া হয় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এরপর সেখানে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। তারা গভীর আবেগে স্মরণ করেন বুদ্ধিজীবীদের। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন ইউনিটের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ এই বাংলাদেশ যে কোনো জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান। আমাদের অগণিত শহীদ প্রাণ দিয়েছে, আমাদের বুদ্ধিজীবী মহল তারা প্রাণ দিয়েছেন। দুর্ভাগ্যক্রমে সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমরা এখন পর্যন্ত পাইনি। শহীদদের প্রতি ভালোবাসা জানাতে আসেন বাম সংগঠনগুলো। ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতারাও। আমাদের সেই সংগ্রাম এখনো শেষ হয়নি, আমরা সামনের দিকে সেরকমই বাংলাদেশ দেখতে চাই, যেটার জন্য আমাদের এই বীর শহীদরা তাদের জীবন দান করে গেছেন, উৎসর্গ করে গেছেন। সেই আমাদের বৈষম্যহীন এবং শোষণমুক্ত সমাজ, এটার জন্যই আমাদের সামনের দিনের প্রত্যাশা। সন্তান কোলে সাধারণ মানুষরাও এসেছিলেন শহীদদের স্মরণে। পরাজয় আঁচ করতে পেরে রাও ফরমান আলীর তালিকা ধরে আলবদর সদস্যরা বুদ্ধিজীবীদের বাড়ি থেকে তুলে এনে যে গণহত্যা চালায় তা পৃথিবীর ইতিহাসেই বিরল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই ইতিহাস বিকৃতির অপচেষ্টা করছে একটি গোষ্ঠী।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের দাবি দ্রুত বন্ধ করা হোক এমন অপচেষ্টা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দলীয় কর্মসূচিতে যোগ দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুদ্ধিজীবী হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানান নেতারা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ছিল নতুনের কণ্ঠে। বাংলাদেশের ইতিহাসকে সমৃদ্ধ করার প্রয়াস ছিল অভিজ্ঞতার ঝুলিতে। তবে আক্ষেপ ছিল এখনও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি বলে। সুমন সরকার ও রাসেল আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন আহমেদ রেজা। বাংলা নামের স্বাধীন রাষ্ট্রে ৫০ বছর বয়সী ভোরের সূর্যোদয় জানান দিচ্ছে অশ্রুসিক্ত দিনের কথা, জানান দিচ্ছে বাংলা বাঙালির মেধাশূন্য দিনের স্মৃতি। রায়েরবাজার বৌদ্ধভূমির যেখানে একদিন পড়েছিল সূর্য সন্তানদের নিথর শরীর, ঠিক সেখানেই মিলেছে শহরের সব মত আর পথের মানুষ। উদ্দেশ্য শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। শহীদ দিবসের জন্য আমি দেখতে এসেছি। এই দিনে মারা হচ্ছিল, তাই জন্য তাদেরকে আমরা শ্রদ্ধা জানার জন্য এখানে এসেছি। রাষ্ট্রের কিছু সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা লড়াই করছি। অর্জনে গর্জনে বাংলাদেশের বীরত্বগাথা আছে সব প্রজন্মেই। তাই তো ৮ কিংবা ৮০ সকল বছরের মানুষের কাছেই এর গুরুত্ব সমান। জ্ঞানী গুণী মনীষীদের যেভাবে হত্যা করে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। তাদেরকে সালাম জানানোর জন্য প্রতিবার আমি বুদ্ধিজীবীতে আসি, ফুল নিয়ে তাদেরকে সম্মান করে যাই। মেধাহীন দেশ তৈরিতে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার নীল নকশায় সামিল হয় এদেশের কিছু কুলাঙ্গার, যাদের প্রতি ধিক্কার দেশের প্রতিটি মানুষের। আছে প্রজন্ম থেকে প্রজন্মে গৌরব গাথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা। সত্যিকার অর্থে দেশপ্রেমিক গড়ে তোলার এটা একটা প্রয়াস। প্রত্যক্ষভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই তাদের নিয়ে আসার উদ্দেশ্য। তবে আক্ষেপও আছে, এখনো প্রকাশ হয়নি শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা, হয়নি বুদ্ধিজীবীদের হত্যায় জড়িতদের শাস্তিও। যে আক্ষেপ এখনো বয়ে বেড়াচ্ছেন শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা। যারা পলাতক আসামি রয়েছে তাদের বিচার কাজ বা তাদেরকে আইনের আওতায় এখনো নিয়ে আসা সম্ভব হয়নি। আর কতদিন লাগবে এই শহীদ বুদ্ধিজীবীদের বিচারের কাজ, রায় কার্যকর করতে? শহীদদের তালিকা আমাদের সবচাইতে আগে প্রয়োজন এবং সেই তালিকা আমরা দেখে যেতে চাই। ৭১ সালে পুরো ৯ মাস জুড়ে যে হত্যাযজ্ঞ চলেছিল তা ছিল সুপরিকল্পিত জেনোসাইড, যার আন্তর্জাতিক স্বীকৃতি খুবই জরুরি। বাংলার সূর্য সন্তানদের নৃশংসভাবে হত্যার মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা যে প্রয়াস চালিয়েছিল সেটি আসলে কোনোদিনই কোনোভাবেই সফল হয়নি। বরং ৫০ বছরের বিজয়ের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশ এখন পাকিস্তানের থেকে নানা সূচকে এগিয়ে গিয়েছে। যে প্রয়াসের কথা বিশ্ব প্রেক্ষাপটে জানান দিচ্ছে বাংলাদেশের অর্জনের গর্জনের কথা। আহমেদ রেজা, যমুনা নিউজ, রায়েরবাজার বৌদ্ধভূমি, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান হবে ইতিহাসের সবচেয়ে বড় উৎসব। এতে যোগ দিতে কাল থেকে ঢাকায় আসবে ৭ দেশের ৩০২ জন ভিভিআইপি অতিথি। ভারতের রাষ্ট্রপতি সফরকালে দুই দেশের দ্বিপাক্ষিক অনেক বিষয় ও সম্পর্ক উন্নয়নে আলোচনা হওয়ার কথা রয়েছে। পুরো আয়োজন নির্বিঘ্ন করতে থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিভিন্ন সড়কে নিয়ন্ত্রিত হবে যান চলাচল। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলে সরগরম রাজধানীর সড়ক, মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ। 3 দিনের আয়োজনে সাজসাজ রব চারদিক। আয়োজনের নিরাপত্তা নিয়ে মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডিএমপি কমিশনারের ব্রিফ। এটা হয়তো আমাদের লাইফ টাইমে এরকম কোনো ইভেন্ট আমরা আর এই যারা আমরা সামনে আছি এখানে আছি আমরা হয়তো কেউ পাবো না। কমিশনার বলেন, বুধবার ভারতের রাষ্ট্রপতি ঢাকায় পৌঁছাবেন। তার চলাচল নির্বিঘ্ন করতে রাজধানীর অনেক সড়ক বন্ধ থাকবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তাই বিশেষ নির্দেশনা। আমরা অনেকগুলো রাস্তা বন্ধ রাখবো, ফলে শিক্ষার্থী ভাই বোনদের তাদের অভিভাবকদের অনুরোধ করব একটু সময় হাতে নিয়ে যেন তারা দয়া করে পরীক্ষা সেন্টারে জন্য শুরু করেন।
আর যদি কোথাও মনে করেন যদি আটকিয়ে গেছেন সাথে সাথে আমাদের 999-এ ফোন করেন, তাহলে আমরা পুলিশ আমাদের গাড়ি দিয়ে তাদের আমরা পরীক্ষা সেন্টারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। বলেন নাশকতার কোনো আশঙ্কা না থাকলেও জঙ্গিদের ব্যাপারে সজাগ রয়েছে বাহিনী। 3 দিনের অনুষ্ঠান ঘিরে রাজধানীতে থাকছে 4 স্তরের নিরাপত্তা। ভিভিআইপিগণ এবং ভিআইপিগণ যে সমস্ত রুট দিয়ে চলাচল করবেন সেই সমস্ত রুটের রুট প্রোটেকশনের পাশাপাশি রুপটপে ডিউটি থাকবে। এমনকি এই সংসদ ভবন এলাকার আশেপাশে যতগুলো বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে আমাদের ইউনিফর্ম পুলিশ দায়িত্ব পালন করবে। এদিকে ভারতের রাষ্ট্রপতির সফরকালে 2 দেশের দ্বিপাক্ষিক অনেক বিষয় ও সম্পর্ক উন্নয়নে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে বাংলাদেশে তার প্রথম সফর। ভারত আমাদের বন্ধু দেশ, আমরা উভয় দেশই সবসময় সব বিষয় আপনার মোটামুটি ভাবে আলোচনার মাধ্যমে করি। বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ আয়োজকদের। উৎসবের রং লেগেছে সবখানে। সংশ্লিষ্টরা বলছেন আপনার আমার জীবদ্দশায় দেখা বিজয়ের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে এটি। তাই আগামী কয়েকদিন হয়তো এই সড়কগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাফেরায় থাকবে ব্যস্ত, সাধারণ মানুষদের চলাফেরা করা হবে সীমিত। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্যারেড স্কোয়ারে হবে বিশেষ কুচকাওয়াজ। আজ সেখানে চলে মহড়া। রাষ্ট্রীয় সালামের মধ্য দিয়ে শুরু হবে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা। বিশেষ এই আয়োজনে অংশ নেবে 6টি দেশ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে প্যারাট্রুপারদের অ্যাক্রোব্যাটিক শো। তেজদীপ্ত এই কণ্ঠই জানান দেয় বিজয়ের 50-এ বাংলাদেশ। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্যারেড স্কোয়ারে হবে বিশেষ এই কুচকাওয়াজ। মঙ্গলবার ছিল তারই মহড়া। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আগমনের পর রাষ্ট্রীয় সালামের মধ্য দিয়ে শুরু হবে কুচকাওয়াজ। বিজয়ের 50-এর বিশেষ এই কুচকাওয়াজে অংশ নেবে মোট 6টি দেশ। রাষ্ট্রপতির অনুমতির পর শুরু হবে সেনা, নৌ এবং বিমান বাহিনীর বিশেষ কুচকাওয়াজ, যার মাধ্যমে দেশের সামরিক বাহিনীর বর্তমান অবস্থা ফুটিয়ে তোলা হবে পুরো বিশ্বের কাছে। বহরে থাকবে মেটিস M1, নোরা SP গান এবং PF-98 ক্ষেপণাস্ত্র। বিজয়ের বিশেষ এই আয়োজনে বন্ধুপ্রতিম 6 দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরাও অংশ নেবেন, যার মাঝে 4টি দেশের সদস্যরা সরাসরি অংশ নেবেন কুচকাওয়াজে। বাকি 2 দেশ থাকবে পর্যবেক্ষক হিসেবে। কুচকাওয়াজে থাকবে প্যারাট্রুপারদের অ্যাক্রোব্যাটিক। সেনাবাহিনীর সদস্যদের পরপরই দেখা যাবে বিমান বাহিনীর আধুনিক বিমানের মহড়া। যাতে থাকবে MiG-29, F-7, C-130J এবং C-130B। বিশেষ এই আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানান সেনাবাহিনী প্রধান। এই শুভক্ষণ আর আসবে না, এটা ইতিহাসে একবারই এসেছে, একবারই এটা থাকবে। এই প্যারেডটাকে যতটা সুন্দর এবং কালারফুল করা সম্ভব আমরা চেষ্টা করেছি, যাতে করে এই উৎসবের উদযাপনটা এর যে ইতিহাসের যেটা ইম্পর্টেন্স এটা দিচ্ছে সেটার সাথে মানানসই হয়। 16 ডিসেম্বর সকাল থেকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হবে বিশেষ এই কুচকাওয়াজ। যাতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন কবে, এই বিষয়ে 3টি ভিন্ন ধর্মী তথ্য হাইকোর্টে জমা দিয়েছে পুলিশের আইজি, এসবি সহ 6টি আলাদা সংস্থা। 15 আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উদযাপন নিয়ে জারি করা রুল এবং এই প্রতিবেদনের উপর শুনানির জন্য আগামীকাল 15 ডিসেম্বর দিন ধার্য করেছেন বিচারপতি M ইনায়েতুর রহিম ও মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন কবে এ বিষয়ে মঙ্গলবার পুলিশের আইজিপি, এসবি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, পাসপোর্ট অফিস, নির্বাচন কমিশন ও এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ আদালতে প্রতিবেদন দাখিল করেছে। জমা দেয়া বিভিন্ন নথিতে খালেদা জিয়ার 3টি জন্মদিন পাওয়া যায়। এগুলো হলো 1946 সালের 8 মে, 15 আগস্ট ও 5 সেপ্টেম্বর। পাসপোর্ট অফিসে যেমন একটা জন্মদিন, ম্যাট্রিকুলেশনে কি জন্মদিন আছে, ম্যারেজ সার্টিফিকেটে কি জন্মদিন আছে, তারপরে উনি যে এভার কেয়ারে ভর্তি হলো তখন কি জন্মদিন আছে ওনার। এই প্রত্যেকটা জন্মদিন আমরা মিলিয়ে দেখব যে আসলে ওনার জন্মদিনটা আসল জন্মদিনটা কোনটা। হ্যাঁ, 15 আগস্ট কি ওনার জন্মদিন নাকি ওনার জন্মদিন অন্য জন্মদিন। তবে এই বিষয়ে বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকন বলেন, জন্মদিনের মতো একটি সাধারণ বিষয় নিয়ে শুধুই রাজনীতি করা হচ্ছে। এখন তারাকে এই মুমূর্ষু রোগীর মুমূর্ষু অবস্থাতে, তার শারীরিক অবস্থাতে এখন তারা এইটা দিয়ে তারা আরও হার্ড করতে চায়। এই মামলাটা তারা এই মুহূর্তে শুনানির জন্য ফিক্সড করে আওয়ামী লীগ সরকারের নির্দেশে তাকে আরও ব্যথা দিতে চায়, কচ্ছুয়ে চায়, দেশবাসী কচ্ছুয়ে চায়। আমি অনুরোধ করব আমাদের সুপ্রিম কোর্টকে তারা রাজনীতির ব্যবহার যেন না করে আওয়ামী লীগ নেতারা। 15 আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উদযাপন নিয়ে জারি করা রুল এবং এই সংক্রান্ত প্রতিবেদনের উপর শুনানির জন্য আগামীকাল 15 ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন গঠনের জন্য আগামী সোমবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবদিন। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাথে প্রথম আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে নিবন্ধিত 31টি দলের সাথে আলোচনা হবে। একদিনে একাধিক দলের সাথে বৈঠক হতে পারে। সংলাপের মাঝামাঝি পর্যায়ে সরকারি দল আওয়ামী লীগের সাথে আলোচনাও হতে পারে। গত 2টি মেয়াদে রাষ্ট্রপতি সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন। বর্তমানে ইসির 5 বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের 14 ফেব্রুয়ারি। আর এই সময়ের মধ্যে রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বগুড়ার একটি প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে 5 শ্রমিকের মৃত্যু হয়েছে। সান্তাহারে বশিপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে পুড়ে যায় কারখানার সব কাঁচামাল। নিহতদের পরিচয় জানতে করতে হবে ডিএনএ টেস্ট। দুপুর 12:30 হঠাৎ বগুড়ার সান্তাহারে ব্রিজ নামের এই কারখানায় আগুন দেখতে পান কর্মরত শ্রমিকরা। কারখানাটিতে ওয়ান টাইম প্লেট ও গ্লাস তৈরি করা হতো। কারখানায় বিপুল পরিমাণের প্লাস্টিকের কাঁচামাল মজুদ থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। একটা পেপারস থেকে আগুন লাগছে, লাগে পুরো ফ্যাক্টরি একভাবে জাম করছে। সকাল 7টায় ডিউটি, 8টা বাজে আইছে। হ্যাঁ, আশা করি এখনো খোঁজ পাওয়া যায়নি। আমার ভাই স্বামী দুইজনে এই জায়গায় চাকরি করে, স্বামী ফরিদপুর টাকলে গেছে ওয়ান টাইম প্লেট লিয়া। আমার একমাত্র ছেলে ছিল বাবা রে। দমকল বাহিনীর 7টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আধা পাকা ভবনটির ভেতর তল্লাশি শুরু করে তারা। একে একে উদ্ধার হয় 5 শ্রমিকের মরদেহ। অনেক 2 ঘন্টা আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনি। আগুন প্রচুর ছিল আর কি। কারণটা না, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে, এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। তাদেরকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটা কমিটি গঠন করে দিয়েছি, যেখানে লোকাল যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আদম দিঘি, তারপর কলকারখানা পরিদর্শক সহ আমাদের সংশ্লিষ্ট আরও কয়েকজনকে নিয়ে, যারা এটার সাথে কারণ খুঁজে বের করতে পারবে হয়তো তাদের তদন্তের জন্য একটা কমিটি গঠন করে দিয়েছি। কিভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। শফিক ছোটন, যমুনা নিউজ, সান্তাহার, বগুড়া। পুলিশের পাশেই দাঁড়াচ্ছে না পুলিশ। গুলশানে মধ্যরাতে বেপরোয়া গতিতে বিএমডব্লিউ হাঁকিয়ে সার্জেন্টের বাবাকে চাপা দেন বিচারপতির ছেলে। আহত মনোরঞ্জন এখন মৃত্যু পথযাত্রী। এ ঘটনার বিচার চেয়ে 12 দিনেও মামলা করতে পারেনি ভুক্তভোগী সার্জেন্ট মহুয়া হাজং। স্বজনদের দাবি, অভিযুক্তরা প্রভাবশালী হয় অভিযোগ পর্যন্ত নিচ্ছে না কর্মকর্তারা। মনিরুল ইসলামের রিপোর্ট।
2 ডিসেম্বর রাত 2টা বনানীর চেয়ারম্যান বাড়ি সড়কে ইউটার্নের জন্য অপেক্ষা করছিলেন মনোরঞ্জন হাজং। হঠাৎই বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয় লাল রঙের একটি BMW। পথচারীরা গাড়ি ও ড্রাইভারকে ধরে পুলিশে দেয়। গাড়িটি চালাচ্ছিলেন এক বিচারপতির ছেলে সাইফ হাসান, সাথে ছিলেন তার স্ত্রী অন্তরা ও এক বন্ধু রোয়াদ। মনোরঞ্জনকে পাঠানো হয় পঙ্গু হাসপাতালে, যদিও কিছুক্ষণ পর পুলিশ ছেড়ে দেয় বিচারপতি সেই ছেলে ও তার বন্ধুদের। হাসপাতালে এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে বিজিবির সাবেক হাবিলদার মনোরঞ্জন হাজং। 2টি অপারেশনে কেটে ফেলা হয়েছে একটা পা। অপারেশনের আগের দিন করেছেন হার্ট অ্যাটাক। অবস্থা এতই খারাপ যে তৃতীয় অপারেশন করা যাচ্ছে না। পঙ্গু থেকে সবশেষ মনোরঞ্জনকে বারডেম হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। বাম পায়ে 2টা হাড় ভেঙে গেছে, উটুর এখানে, তারপর হাঁটুতে হাড় ভেঙে গেছে, হাঁটুর নিচে হাড় ভেঙে গেছে, আর ডান পার তো অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা। আমার বাবা বিজিবির একজন রিটায়ার্ড পার্সন হাবিলদার, আর আমার দিদি পুলিশ সার্জেন্ট। আমরা প্রভাবশালীদের কাছে আমরা অসহায়। ভুক্তভোগীর মেয়ে মহুয়া হাজং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট। ঘটনার পরদিন বনানী থানায় মামলা করতে যান, কিন্তু তার সাথে দেখা করেননি কোনো কর্মকর্তা। ফোনে বলা হয় অভিযোগ রেখে যেতে, যদিও মঙ্গলবার পর্যন্ত গত 12 দিনে এই অভিযোগটি গ্রহণ করেনি থানা। BMW বলেন, আপনি মার্সিডিজ গাড়িগুলো বলেন, এই যে রেস করতে গিয়ে ওরা যে এরকম করে মানে সাধারণ জনতা থেকে শুরু করে ইভেন আমি এখন একজন পুলিশ অফিসার, প্রভাবশালী ব্যক্তির সন্তান হওয়াতে সেক্ষেত্রে দেখা গেছে যে মানে আমি হয়তো ন্যায় বিচারের জন্য দৌড়াচ্ছি, বাট আমি নিজেই সন্দিহান আমি কি ন্যায় বিচার পাবো কিনা। এ নিয়ে জানতে চাইলে গুলশান বিভাগ পুলিশ বলছে এই ঘটনার প্রাথমিক তদন্তই নাকি এখনো শেষ হয়নি। শেষ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা তো আমাদের সদস্যদের একটা সিনিয়র কমান্ড আছে, আমাদের সিনিয়র অথরিটি আছে, সবই আছে। আমার তো মনে হয় না যে এটা আপনাদের মানে লেভেলে ওনার যাওয়ার কোনো দরকার। আমাদের সহকর্মী মামলা করতে না পারার তো কোনো কারণ নেই। এটা তদন্ত হচ্ছে, কি তদন্ত হলেই আমরা পরে এটা আইনগত ব্যবস্থা নিব। জানা গেছে একই বাহিনীর সদস্যদের বিপদে পাশে না দাঁড়ানোর ঘটনায় অনেকের মাঝে দেখা দিয়েছে হতাশা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত ধর্ষণ চেষ্টা মামলার রায় 13 আসামির 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে জরিমানা করা হয়েছে 50,000 টাকা করে। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জয়নাল আবেদিন এই রায় দেন। এর আগে জেলা কারাগার থেকে প্রধান আসামি দেলার হোসেন দেলু সহ 9 আসামিকে আদালতে নেওয়া হয়। যুক্তিতর্ক সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় দেন আজ। রায় অসন্তুষ্ট নির্যাতনের শিকার গৃহবধূ বলেন, বর্বর এই ঘটনায় আরও বেশি সাজা আশা করেছিলেন তিনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। আলোচিত মামলায় আরও 4 আসামি এখনো পলাতক। 2020 সালের 2 সেপ্টেম্বর ওই গৃহবধূর ঘরে ঢুকে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতন করে দেলার ও তার লোকজন। তাদের প্রত্যেককে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা করে জরিমানার আদেশ দিয়েছে। আমি এই বিচার মানি না, আমার মন মানুষটা ভালো না। এই বিচার শুনি আমার কাছে খুব খারাপ লাগতেছে। আমি কিভাবে থাকবো? এরা কদিন পরে বাইরে হইতো আমার জীবনটা শেষ করে দিই। জাজমেন্টটা দেওয়া হলো, আমি এটার বিরুদ্ধে সংক্ষুব্ধ। আমি মহামান্য হাইকোর্টে তার বিরুদ্ধে প্রতিকার ব্যবস্থা নেব। সারের কৃত্রিম সংকটে বিপাকে কৃষকরা। বেশ কয়েকটি জেলায় সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। কৃষি ও শিল্পমন্ত্রী বিষয়টি স্বীকারও করেছেন। আর এই নিয়ে সচিবালয়ের জরুরি বৈঠকে সারের পর্যাপ্ত মজুত আছে বলে দাবি করেন তারা। বলেন, কোনো ডিলার কারসাজি করলে ব্যবস্থা নেওয়া হবে। আর এর জন্য আগামী 1 মাস ধারাবাহিকভাবে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনাও করা হবে। সামনে বড় মৌসুম, এ সময় সারের প্রয়োজন সবচেয়ে বেশি। কিন্তু তেলের দাম ও পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে সরকার নির্ধারিত দামের চেয়ে ডিলাররা মাঠ পর্যায়ে বেশি দামে সার বিক্রি করছে। কারো কারো বিরুদ্ধে কৃত্রিম সংকট সৃষ্টিরও অভিযোগ। কিছু কিছু জেলায় এমন সংকট সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। বলেন, চাহিদার চেয়ে ইউরিয়া 5 লাখ টন, টিএসপি 78, ডিএপি 3 লাখ ও এমওপি 1.5 লাখ টনের বেশি মজুদ আছে। কোনো কোনো এলাকা ভিত্তিক, যেমন পঞ্চগড়ে কিংবা খুলনায় পরিবহনের সমস্যার জন্য সারগুলো ঠিক মতো যায় নাই বা নানা কারণে, এবং ডিলাররাও একটা সুযোগ নিয়েছে। মানুষের মাঝে এই রিমার্টটা ছড়ায় যে আন্তর্জাতিক বাজারে এত দাম বেশি, ফ্রেটের দাম বেশি, কাজেই সারের দাম বেশি হতেই পারে। আমাদের কৃষকদের জন্য কোনো রকম আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের সাপ্লাই চেইন আমাদের যথেষ্ট আছে।
বৈঠকে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন জানিয়েছে সার পরিবহনে সংকট এখন নেই। কোনো ডিলার কারসাজি করলে বাতিল করা হবে সদস্য পদ। তারপরেও কিন্তু আমরা এই কম রেটে সার পরিবহন করে যাচ্ছি, কোথাও সারের কিন্তু পরিবহনের জন্য এমন কোনো ঘাটতি হয়নি এবং এটা দিন দিন আমরা আরো বৃদ্ধি করতে চাই। এ অবস্থায় যেসব ডিলার বেশি দামে সার বিক্রি ও মজুত করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মাঠে নামছে প্রশাসন। এরই মধ্যে জেলা পর্যায়ে ডিসি ও এসপিদের চিঠি দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য। অব্যাহতভাবে আমরা মোবাইল কোর্ট করব সারের জন্য। কোথাও কেউ যদি সার বেশি দামে বিক্রি করে মোবাইল কার্ড তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। কৃষিমন্ত্রী জানান, কৃষকদের কাছে সঠিকভাবে ও নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শারীরিক অসুস্থতা ও নিয়মিত চেক আপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হয়। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ জানান, ওবায়দুল কাদেরের অ্যাজমা আছে, নিয়মিত চিকিৎসার জন্য হাসপাতালে যান তিনি। সেখানে 10 সদস্যের মেডিকেল বোর্ড তাকে দেখে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেন। আগামীকাল সকাল 10টায় তার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানানো হবে। র্যাবের অভিযানে জব্দকৃত 94 লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দেয়া দুদকের উপসহকারী কর্মকর্তা শরীফুদ্দিনের তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খতিয়ে দেখতে বলেছেন এতে কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। চট্টগ্রাম র্যাবের অভিযানে এক ভূমি কর্মকর্তার কাছ থেকে জব্দকৃত ঘুষের 94 লাখ টাকা 1.5 বছরেও সরকারি কোষাগারে জমা দেননি দুদকের উপসহকারী পরিচালক শরীফুদ্দিন। তিনি বর্তমানে পটুয়াখালীতে কর্মরত। মঙ্গলবার আইনজীবী সহ হাজির হন মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম। দুদক আইনজীবী জানিয়েছেন, টাকাগুলো চট্টগ্রাম অফিসের ভোল্টে আছে, কিন্তু এতদিনেও কেন তা সরকারি কোষাগারে জমা হয়নি তার সদুত্তর মেলেনি। কোর্টের যেটা অ্যাংজাইটি, কোর্টের যেটা প্রশ্ন, দীর্ঘ এতদিন 1 বছর 1 মাস 2 মাস আপনারা এই টাকাটা এইভাবে আয়ু রাখতে পারি কিনা, কমিশন এভাবে রাখতে পারি কিনা। আমি বললাম সেই ধরনের কোনো আইন নেই যে আজকে জব্দ করলে কালকে আমাকে জমা দিতে হবে। আইন এইভাবে টোটালি সাইলেন্ট। টাকাটা 1 বছর যে আয়ু রেখে দিল, সে কী কারণে রেখে দিল, সে কমিশনকে অবগত করেছে কিনা, তার কোনো নেগলিজেন্স আছে কিনা, বিষয়টা আপনারা খতিয়ে দেখবেন। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভদ্রা ও হুড়ি নদীর জায়গা দখল করে স্থাপন করা 14টি ইটভাটা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটপক্ষের আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানান, ভদ্রা ও হুড়ি নদীর সীমানা নির্ধারণ করে 90 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলে খুলনা জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন আদালত। জরিপ করে কেপিপি ব্রিক্স, সেতু 1 ব্রিক্স সহ 14টি ইটভাটার তালিকা আদালতে জমা দেয় জেলা প্রশাসন। আর এই বিষয়ে পরবর্তী আদেশ আগামী 22 ফেব্রুয়ারি। রাজধানীর পুরান ঢাকায় নাজিরা বাজার এলাকায় একটি 4তলা বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধসে পড়েছে ভবনটির নিচের অংশ। এ সময় 4 জন দগ্ধ হন। নিচতলায় গ্যাস লিকেজ থেকে এমন বিস্ফোরণ বলে ধারণা ফায়ার সার্ভিসের। বিস্ফোরণের পর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকার এই ভবনের নিচতলার 2 পাশের দেয়াল ধসে গেছে, আংশিক হেলেও পড়েছে। সোমবার রাতে মানুষ যখন গভীর ঘুমে মগ্ন, তখনই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ, কেঁপে ওঠে পুরো এলাকা। আগুনও ধরে যায় 4তলা এই ভবনে। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের ভবনেও। এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে কোনো রকমে জীবন রক্ষা করেন বাসিন্দারা। নিচে নামার চেষ্টা করার সাথে সাথে দেখতেছি যে আগুনের ভয়াবহ অবস্থা। এখানে কিন্তু অনেক মানুষ আটকা পড়া ছিল। পরে আমরা কি করছি, ওখান দিয়ে যে ছাদ দিয়ে আমরা এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ লাফিয়ে পরে এই গেট দিয়ে বেরিয়েছি। অনেক ভয় লাগছে, অনেক মনে ভিতরে যে ভয় লাগতেছে, বাড়িতে পারতেছি না, আগুন ধরে গেছে, কি করুম। তারপর দিয়ে মানুষ উপরে দিকে যেতেছে, ছাদের দিকে, তো সাথে সাথে গেলাম, ছাদে উঠে দিতে টপ করে নেমে গেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় রাতেই নিয়ন্ত্রণে আসে আগুন। বিকট শব্দ, আপনার 4 তলার মনে করেন পুরো ফ্লোরের গ্লাস ভেঙে গেছে। তুফান আসলে যেরকম একটা ধুলা মুলা বালু আসে না, এরকম গিয়ে যেমন আমাদের পুরো ঘরে বইরে গেল, কাঁচ ভাঙ্গা দিয়া গ্লাস ভাঙ্গা আগুন ধরে গেল, এখান থেকে আগুন। বাসটার সাথে সাথেই ওয়ালগুলি 3 দিকে ওয়াল ভেঙে পড়ে গেছে। গ্যাসের পাইপ ফেটে গ্যাস জমাট বেঁধে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। গ্যাস বিস্ফোরণ হয় 4তলা ভবনের নিচতলায় 3টে রুম, ওয়াল এবং কলাম এগুলো ধসে যায়। উদ্ধার কাজ পরিচালনা করেছি এবং অগ্নি নির্বাপন করেছি। তখন আমরা ওই ভবন থেকে সব লোকজন সরিয়ে দিয়েছি যে এই ভবনটা ঝুঁকিপূর্ণ, কেননা নিচের যে অবস্থা যে কোনো সময় যে কোনো স্ট্রাকচার আরও ভেঙে পড়তে পারে। এ ঘটনায় 4 জন দগ্ধ হন। এদের মধ্যে 3 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও একজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আর এ ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।